তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, ঠিক আছে। তার বেসিক ফার্স্ট পার্টটার ব্যাপারে আমরা পড়বো, ঠিক আছে। ওই পার্টটা হয়ে যাবে, তারপর আমরা নেক্সট পার্টে যাব, ঠিক আছে। তো জেনারেলি যে জিনিসটা আমাদের জানাটা দরকার আছে বা দরকার পড়ে, তার জন্য সেই কনসেপ্টটা মোটামুটি আমরা ধরে নিচ্ছি তোমরা পড়েছো বা তোমাদের যে টপিকটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে, বা জানো। তারপর থেকে আমরা স্টার্ট করছি আজকে সেল সাইকেল অ্যান্ড কি সেল ডিভিশন, ঠিক আছে। তো এই জিনিসটা জানার ক্ষেত্রে প্রথমে জানতে হবে হোয়াট ইজ সাইকেল। সেল মানে কি, আশা করছি তো এক্সপেক্ট করছি তোমাদের পড়ানো হয়েছে, জানো সেল মানে কোষ। সাইকেল কথাটা মানে হচ্ছে চক্র, ক্লিয়ার। আর ডিভিশন কথাটা মানে হচ্ছে কি বিভাজন। ডিভিশন কথাটা মানে কি বিভাজন, ক্লিয়ার। সেল কথাটা মানে চক্র, সাইকেল কথাটা মানে ডিভিশন। চক্রাকারে ডিভিশন হবে না, এটা ভুল, চক্রাকারে ডিভিশন হবে না, ঠিক আছে। কি হবে, যে ডিভিশনটা হবে সেটা চক্রাকারে চলতে থাকবে। একবার ডিভিশন হলো আরেকবার ডিভিশন হবে, এই প্রসেসটা কন্টিনিউয়াস এবং সেম প্রসেস, হ্যাঁ না। সাইকেলে কি হয়, একটা স্পোক একবার মাটিতে ছোঁয়, তারপর আরেকবার মাটিতে ছোঁয়, তবে তো চাকাটা আগে, নাহলে কি চাকাটা এগোতো না, তাই তো। সেই রকম এটাও সেম কেস, একটা কোষ ডিভিশন হবে, কিছু ঘটনা ঘটবে, তারপর আরেকটা কোষ এসে ডিভিশন হবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। চলো, তো এটা জানার জন্য আমাদের দুটো স্ট্রাকচারকে জানা ইম্পর্টেন্ট আছে। সবার আগে তোমরা আমাকে বলো যে এটা কি। এটা হচ্ছে একটা, এটা সেল গাধা, এটা হচ্ছে একটা সার্কেল, এটা সেল নয়, এটা বৃত্ত তো। এটা কখন সেল হবে, যখন তার মধ্যে নিউক্লিয়াস থাকবে, তার মধ্যে কোষীয় অঙ্গাণু থাকবে, এটা ওটা নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন রকমের জিনিসপত্র থাকবে, নিউক্লিয়াসে যা যায় সাইটোপ্লাজম থাকবে, তবে এটা কি হবে, সেল হবে। তাহলে এটা কি সেল, এটা কি সার্কেল, ভেরি নাইস। আর এটা কি, এটা এটা সাইকেল, ঠিক আছে। সেল সার্কেল সাইকেল, ভেরি নাইস, ঠিক আছে। তাহলে হ্যাঁ ওটা বাইসাইকেল। তাহলে তো এবার যেটা আমরা বুঝবো বা যে জিনিসটা আমরা জানবো, ঠিক আছে, দুটো কোষীয় অঙ্গাণু ব্যাপারে আমরা জানবো। একটা হচ্ছে নিউক্লিয়াস, কি জানবো, একটা নিউক্লিয়াস। তোমাদের যে জিনিসটা এখনো পর্যন্ত পড়িয়েছি তার মধ্যে একটা জিনিস আমাকে জানবো, সেটা হচ্ছে 1 নাম্বার নিউক্লিয়াস। 2 নাম্বার আমাকে একটা জিনিসের ব্যাপারে জানতে হবে, সেটা হচ্ছে সেন্ট্রোজোম বা সেন্ট্রোমিয়ার, যেটা তোমাদের অলরেডি সেল চ্যাপ্টারে পড়ানো হয়েছে। যে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, একটা কোষের মধ্যে দুটো সেন্ট্রোমিয়ার পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। জেনারেলি এটা তৈরি হয়েছে কিছু মাইক্রোটিবিউল দিয়ে, কিছু মাইক্রোটিবিউল দিয়ে, এবং এই মাইক্রোটিবিউল হচ্ছে কিছু দড়ি, যেটা আমাকে আলটিমেটলি কি করবে, গাইড করবে। কি করবে আলটিমেটলি, গাইড করবে। দড়ি কখন গাইড করে, যখন একটা মানুষ পাহাড়ে উঠে, তখন দেখবে জেনারেলি পাহাড় বা পর্বত আরোহণ যারা করে তারা কিন্তু পরস্পর কি করে না, দড়ি দিয়ে একজন আরেকজনকে গাইড করে নিয়ে যায়, ঠিক আছে। এও গাইড করবে কোনো না কোনো একটা জিনিসকে, সেটা আমরা পরবর্তীকালে এসে জানবো কোন জিনিসটা গাইড করবে, ক্লিয়ার। আচ্ছা, এই জিনিসটা আমাদের জানা থাকা দরকার আছে। আর আমাদের জানা থাকা দরকার আছে যে আমাদের কোষ বিভাজনটা কেন দরকার, যেটা আমরা এই চ্যাপ্টারটা শেষে একদম পড়বো আজকের টপিকের, ঠিক আছে। দেখা যাক কতটা কমপ্লিট করা যায়, সেটা লাস্টে একদম পড়বো, ঠিক আছে। আর একটা জিনিস আমাদের যেটা জানা থাকা দরকার আছে, সেটা হচ্ছে আমাদের কোষ বিভাজন কেন প্রয়োজন, কেন প্রয়োজন, ঠিক আছে। কেন প্রয়োজন, তোমার চুলটা কেটে আমি নাড়া করে দিলাম, কোষ বিভাজন প্রয়োজন আছে না নেই, আছে, প্রয়োজন আছে, সিম্পলি বুঝতে পারছো, আছে, তাই তো। তাহলে কোষ বিভাজন আমাদের প্রয়োজন আছে, নাড়া হওয়ার জন্য নেই, আরো নানা কারণে প্রয়োজন আছে, ঠিক আছে। ক্লিয়ার। আচ্ছা, একটা বেসিক আইডিয়া দিয়ে রাখলাম তোমাদের। তো এটার জন্য আমাদের জানতে হবে যে আমাদের কোষ বিভাজন ক রকমের হয়, কোষ বিভাজন কত রকমের হয়, ঠিক আছে। সেল ডিভিশন যেটা, সেটা কত রকমের হয়, সেটা জেনারেলি 2 রকমের হয়। একটা হচ্ছে মাইটোসিস, আর একটাকে বলা হচ্ছে মিওসিস। কি বলে, মাইটোসিস আর মিওসিস। নাও এটাকে তোমরা মিওসিসও বলতে পারো, মায়োসিসও বলতে পারো, তোমার ব্যাপার, তুমি কি বলবে, কিন্তু পরীক্ষায় বানানটা ঠিক লিখে দিয়ে আসবে, ওটা ম্যাটার করে না। তুমি কি জানো, তুমি কি বলছো ম্যাটার করে না, তোমাকে আলটিমেট লিখতেই হবে কোথাও না কোথাও, হ্যাঁ না। তো লিখে ঠিক দিয়ে আসবে, বানান ভুল বলতে পারো, অসুবিধা নেই।
ক্লিয়ার? তো মাইটোসিস আর মায়োসিস বা মিওসিস। ক্লিয়ার? ক্লিয়ার? তো যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে এখান থেকে আরেকটা কনসেপ্টের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে জানার জন্য, সেটা 1 নাম্বার হচ্ছে ক্রোমোজোম। কি? ক্রোমোজোম। ক্লিয়ার? এই ক্রোমোজোম থাকে কার মধ্যে? এই নিউক্লিয়াসের মধ্যে। ক্লিয়ার? এবং কিভাবে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমটা থাকে? কিভাবে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমটা থাকে? নানা রকমভাবে প্যাঁচ পাকিয়ে থাকে, সেটা তো আমি এখন আসছি না। নানা রকমভাবে প্যাঁচ পাকিয়ে থাকে, সেটা তো আমি আপাতত আসছি না, ঠিক আছে? কিন্তু যে জিনিসটা আমার জানার বিষয় সেটা হচ্ছে আমাদের বডিতে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট। এটা তোমরা সবাই জানো, এক্সপেক্ট করছি। কতগুলো ক্রোমোজোম থাকে আমাদের? 46টা, তাই তো? 23 জোড়া, 23 পেয়ার, 23 পেয়ার অথবা 46 নাম্বার। ক্লিয়ার? ক্লিয়ার? এবং এই জিনিসটা মানুষের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট? মানুষের ক্ষেত্রে কি জিনিসটা কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট কথাটা মানে কি? ধ্রুবক। ধ্রুবক মানে জিনিসটা কোনোদিনও পাল্টায় না। যদি পাল্টে যায় তাহলে কি হতে পারে? প্রবলেম হতে পারে। ধ্রুবক পাল্টে গেলে পৃথিবীতে অনেক প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে? তোমরা কিছু সূত্র পড়েছো এখনো ধ্রুবক দিয়ে? পড়েছো? ক্লাস 10-এ পড়োনি? কি সূত্র পড়েছো? ভেদ তো ম্যাথের, ফিজিক্সের বলো। কুলম্বের ধ্রুবক পড়েছো? পড়েছো তো? গ্যাস ধ্রুবক পড়েছো? যদি মানটা পাল্টে দিই তাহলে তোমাদের যতগুলো ম্যাথ আছে সব ম্যাথের অ্যান্সার পাল্টে যাবে, ডেফিনেটলি পাল্টে যাবে। তাহলে ধ্রুবক পরিবর্তন হলে সব কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। এই জিনিসটা কি বললাম আমি? একটা ধ্রুবক জিনিস। 23টা, আমাদের 23 জোড়া আছে, 46টা আছে, সেরকম বিভিন্ন প্রজাতির বিভিন্নটা আছে। কোনো প্রজাতির 10টা আছে, কারো 12টা আছে, কারো 48টা আছে, কারো 50টা আছে। বিভিন্ন কি বললাম? বিভিন্ন প্রজাতির, বিভিন্ন প্রজাতির। আমরা একটা প্রজাতি, হাতিও একটা প্রজাতি, কুকুর একটা প্রজাতি। যদি ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয়ে যায় তাহলে মানুষ কি হয়ে যাবে? আলটিমেটলি কুকুর হয়ে যাবে। ওর হাতি হয়ে যেতে পারে পসিবলি, ওর ঘোড়া হয়ে যেতে পারে যদি ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয়ে যায়। তাহলে ক্রোমোজোম নাম্বারটা কি থাকা ইম্পর্ট্যান্ট আছে? ধ্রুবক থাকা ইম্পর্ট্যান্ট আছে। আমি পুরো যখন আমি কোষ বিভাজন করব কোনো একটা কোষে, তাতে ক্রোমোজোমের সংখ্যাটা কি থাকা প্রয়োজন আছে? ধ্রুবক থাকা প্রয়োজন আছে। এবং কোষ বিভাজন মানে সেল সাইকেল এন্ড সেল ডিভিশনের মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট কমপ্লেক্স কনসেপ্ট এটাই যে ক্রোমোজোমের সংখ্যাটা কিভাবে ধ্রুবক থাকছে। আর এই চ্যাপ্টারটাতে কিছু নেই, তোমরা সিম্পলি পড়লেই বুঝতে পারবে যে একটা কোষ আছে, সেটাকে কেটে দুভাগ করতে হবে আমাকে। তার থেকে কটা কোষ হবে? 2টো কোষ হবে। এবং তো কখন তুমি কেটে দুভাগ করবে? ধরো মুরগি, তোমরা যারা মাংস টাংস খাও তোমরা বেসিক্যালি কি জানো? যে মুরগি বাচ্চাটাকে কেটে দেয় না মুরগিটাকে বড় হতে দেয়? তাহলে আগে কোষটাকে কি হতে দেওয়া প্রয়োজন আছে? বড় হতে দেওয়া প্রয়োজন আছে। তাহলে কোষটাকে কি হবে? গ্রোথ হবে। কি বলে এটাকে? গ্রোথ হবে। গ্রোথ ফার্স্ট চ্যাপ্টারে পড়িয়েছিলাম তোমাদের ক্লাস 11 এনসিইআরটি ফার্স্ট চ্যাপ্টার, আর নর্মাল বই তো ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের গ্রোথ। ঠিক আছে? এবং গ্রোথ মানে শুধু সাইজে বড় হওয়াটাই গ্রোথ বলে না, নানা রকম কন্ডিশনস আছে তার। ঠিক আছে? তবে সেটাকে আমরা কম্পাইলভাবে কি বলবো? গ্রোথ বলবো। শুধু সাইজে বড় হওয়াটাই গ্রোথ বলবো না। বাট মোস্ট যেটা তোমার আপাত দৃষ্টিতে বা নর্মাল চোখে দেখতে পাবো, যে সাইজ বড় হচ্ছে মানে তার গ্রোথ হচ্ছে। জেনারেলি। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে গ্রোথ হওয়াটা আমাদের কি আছে? প্রয়োজন আছে। তাহলে কোষটায় কাটারে কি হওয়া প্রয়োজন আছে? সেলের গ্রোথ হওয়া প্রয়োজন আছে। গ্রোথ হওয়ার পরে কি হবে? কাটবে। কাটাকে আমরা কি বলছি? ডিভিশন। ক্লিয়ার? কাটাকে আমরা কি বলছি? ডিভিশন। ক্লিয়ার? তার এই কোষটা কি বড় হবে। ক্লিয়ার? চলো, ঠিক আছে। তাহলে 2 রকমের কোষ বিভাজন, একটা মাইটোসিস আর একটা মিওসিস। পড়াতে পড়াতে তোমরা বুঝে যাবে কোন কোষে কোনটা হয়। এটা তো আমি এখন যাচ্ছি না। আর আপাতত সিম্পল আমি জিনিসটা পড়াবো মাইটোসিস। কোনটা পড়াবো? মাইটোসিস। মাইটোসিস হচ্ছে সিম্পল সমবিভাজন। মাইটোসিস কি বলে? সমবিভাজন। ঠিক আছে? সমবিভাজন মানে কি? আমি যে কোষটা তৈরি করব আর আমার যে আগের কোষটা ছিল, মানে দুটো কোষকে আমি একটা কোষে কেটে একটা কোষ তৈরি করব, তাহলে যে দুটো আমি নতুন কোষ তৈরি করব তাতে আমার যত সংখ্যক ক্রোমোজোম থাকবে আমার আগের কোষটাতে তত সংখ্যক ক্রোমোজোম। ক্লিয়ার? 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 ওটাই কি বলছি আমি? সমবিভাজন। কেন আমি সমবিভাজন বলছি? ইকুয়েটরি ডিভিশন। ঠিক আছে? ইকুয়াল ডিভিশন। ঠিক আছে? ইকুয়াল ডিভিশন এই ওয়ার্ডটা তোমরা বারবার পাবে।
মাইটোসিস পড়ার সময়। কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা কি, কোন জিনিসটা ইকুয়াল থাকছে, কোন জিনিসটা ইকুয়াল থাকছে, কোন জিনিসটা ইকুয়াল থাকছে, সেটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার। এটা ভুললে কিন্তু চলবে না, ক্রোমোজোম নাম্বার। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। চলো, তো প্রথমে আমাকে তাহলে সেলটা কি করাতে হবে, গ্রোথ করাতে হবে। কি করাতে হবে, গ্রোথ করাতে হবে। তারপর কোষটা কি করাতে হবে, আমাকে বিভাজন করাতে হবে। ক্লিয়ার। তাহলে দুটো আমি কি পাচ্ছি, দুটো দশা, দুটো দশা। এই দশাকে ইংরেজিতে বলে ফেজ, এই দশা ইংরেজিতে বলে ফেজ। ঠিক আছে, তোমার জীবনে এরকম অনেকগুলো দশা আছে। ঠিক আছে, অত ডেপথে নয়, নর্মাল দশা। একটা তুমি বাচ্চা ছিলে, শৈশব, ইনফ্যান্ট, হাও মাও করে কাঁদতে, ঠিক আছে, প্যান্টটা হিসু করে দিতে। তারপরে তোমার একটু বয়স বড় হলো, অ্যাটলিস্ট তুমি প্যান্টে হিসি করতে শিখলে না, তুমি বাথরুমে যেতে শিখলে, তাই তো। তারপরে তুমি কি হলো, আলটিমেটলি তুমি বুঝতে পারলে কোনটা টয়লেট, তাই না। তারপরে আর একটু বড় হলে তুমি বুঝতে পারলে যে আমার কোন সময় টয়লেট যাওয়া দরকার আছে, তাই না। অ্যাটলিস্ট 1.5 ঘন্টার ক্লাসে টয়লেট যাওয়ার কথা নয় তোমাদের। ঠিক আছে, আর একটু বড় হলে তোমাদের নর্মাল প্রবলেম শুরু হবে, তখন তোমরা টয়লেটটা আটকে রাখতে পারবে না, এমনি হয়ে যাবে। তাহলে ওটা একটা সাইকেল। ছোটবেলাও বুঝতে পারতেন কখন কোথায় করতে হবে, বড় বয়সেও বুঝতে পারবে না কখন কোথায় করতে হবে। ক্লিয়ার, এরকম সাইকেল। ঠিক আছে, তো সেই রকম এটা জীবনের দশা। ছোটটাকে শৈশবকাল বলতো, তারপর তোমাদের বয়স সন্ধি এলো, হ্যাঁ না, যৌবন, বয়স সন্ধি, তারপর একটা সময় বার্ধক্য আসবে। এগুলো যে জীবনের দশা। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা দশাতে তোমার কি হচ্ছে, তোমার একটা গ্রোথ হচ্ছে, তাই না। এটা তুমি বাচ্চা ছিলে, তার থেকে তুমি বড় হলে, তার থেকে তুমি আরেকটু বড় হলে, তার থেকে তুমি আরেকটু বড় হলে, হ্যাঁ না। সেরকম কষ্টকে আমায় কি করতে হবে, বড় করতে হবে। তার জন্য কিছু কি আছে, কিছু দশা আছে, কিছু দশা আছে। ঠিক আছে, কিছু দশা আছে। তো মেন দশা দুটো আছে, মেন কি আছে, দশা দুটো আছে। আমরা কি পড়ছি, আমরা পড়ছি মাইটোসিস। কি পড়ছি আমরা, মাইটোসিস, সমবিভাজন। কি এটা, সমবিভাজন। ঠিক আছে, পসিবলি লাল কালার থেকে অরেঞ্জ কালারটা বেটার হবে। সমবিভাজন, ঠিক আছে। এই সমবিভাজন জিনিসের হচ্ছে দুটো দশা আছে। ঠিক আছে, কটা দশা আছে, দুটো দশা আছে। এবং পরবর্তীকালে তোমাদের যখন মায়োসিস পড়াবো, মায়োসিসে তুমি বুঝতে পারবো ওখানেও দুটো দশা আছে, শুধু একটু আলাদা। এই দুটো দশা সব জায়গাতে আছে। প্রথম দশাটা হচ্ছে, এটাকে বলে ইন্টারফেজ। কি বলে, ইন্টারফেজ হলো। তারপরে দশাটা কি বলে, বলে এম ফেজ। কি বলে, এম ফেজ। এম ফেজ और মাইটোটিক ফেজও বলে। এটা কি বলে, মাইটোটিক ফেজও বলে। ঠিক আছে, হয়েছে। তাহলে একটা কোষ আছে, প্রথমে কোষটার কি দেখতে পাবো, ইন্টারফেজ। কি দেখতে পাবো, ইন্টারফেজ। ইন্টারফেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কি দেখতে পাবো, মাইটোটিক ফেজ। কি দেখতে পাবো, মাইটোটিক ফেজ হলো। ইন্টারফেজ, মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজের পরে কি হয়ে যাবে, কোষটা দুটো কোষে ডিভাইস হয়ে যাবে, হলো। দুটো কোষে বিভাজন হয়ে গেল। বিভাজনের পর এই কোষটাতে আবার কি দেখতে পাবো আমি, ইন্টারফেজ। ক্লিয়ার। যে কোষটা আমি ইন্টারফেজ দেখতে পাবো, সেই কোষটাতে আমি আবার কি দেখতে পাবো, মাইটোটিক ফেজ और এম ফেজ। ক্লিয়ার। যেটা মাইটোটিক ফেজ আমি দেখতে পাবো, সেই কোষটা পরবর্তীকালে গিয়ে আবার কটা কোষে বিভাজন হয়ে যাবে, দুটো কোষে বিভাজন হয়ে যাবে। তাহলে ইন্টারফেজ, মাইটোটিক ফেজ, ইন্টারফেজ, মাইটোটিক ফেজ, ইন্টারফেজ, মাইটোটিক ফেজ। ক্লিয়ার ক্লিয়ার। গোল করে আঁকবো এই জিনিসটাকে, বুঝতে পারবে। একটা কোষ প্রথমে গেল ইন্টারফেজে, তারপরে যাবে হচ্ছে মাইটোটিক ফেজে, তারপর হয়ে যাবে হচ্ছে এর বিভাজন, একটা নতুন কোষ তৈরি হবে। সেই কোষে আবার ইন্টারফেজ, মাইটোটিক ফেজ, ইন্টারফেজ, মাইটোটিক ফেজ, ইন্টারফেজ, মাইটোটিক ফেজ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে ইন্টারফেজ আমরা কাকে বলবো, ইন্টারফেজ আমরা কাকে বলবো, দেখো দুটো মাইটোটিক ফেজের মাঝে যেটা হচ্ছে সেটাকে আমরা কি বলবো, ইন্টারফেজ। ইন্টার কথাটার মানে এটাই, দুটো জিনিসের মাঝে যখন কোনো জিনিস থাকে সেটা কি বলে, ইন্টারফেজ বলে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। চলো।
ভেরি গুড। আচ্ছা, তাহলে ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ, ঠিক আছে। আচ্ছা, এই ইন্টারফেজ দশাটাতেই হচ্ছে একটা কোষের কি হয়, গ্রোথ হয়। কি হয়? গ্রোথ হয়। হলো? কি হয়? একটা গ্রোথ হয়। আর এই মাইটোটিক ফেজে মেনলি যেটা হয় সেটা হচ্ছে ডিভিশন হয়। কি হয়? মেনলি ডিভিশন হয়। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, সব ক্লিয়ার? ঠিক আছে। এবার যেটা আমাদের জানতে হবে, এই ডিভিশনের ক্ষেত্রে দুটো জিনিস ইম্পর্ট্যান্ট আছে একটা কোষের মধ্যে। সেটা হচ্ছে একটা কোষের মধ্যে মেইন জিনিস থাকে কি, নিউক্লিয়াস। কি থাকে? নিউক্লিয়াস। কোষের সমস্ত কাজ কন্ট্রোল করে। নিউক্লিয়াস ছাড়া একটা কোষের মধ্যে বাকি যে পোর্শনটা থাকে, এই পোর্শনটা কি বলে? সাইটোপ্লাজম বলে। কি বলে? সাইটোপ্লাজম বলে। তো একটা কোষের বিভাজন মানে কি শুধুই নিউক্লিয়াসের বিভাজন, না নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম দুটোরই বিভাজন হবে? নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম দুটোর বিভাজন হবে, তবেই না একটা কোষ পুরোপুরি বিভাজন হবে, তাই না? তাই তো? আচ্ছা, সেই রকম এবার এই ঘটনাটা ঘটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা আছে, সবার প্রথমে যেটা হয়, এই নিউক্লিয়াসটার ফার্স্ট ডিভিশন হয়। নিউক্লিয়াসটার ফার্স্ট কি হয়? ডিভিশন হয়। তারপরে কার ডিভিশন হবে? সাইটোপ্লাজমের। তাহলে ফার্স্টে কার ডিভিশন হবে? নিউক্লিয়াসের। সেকেন্ডে কার ডিভিশন হবে? সাইটোপ্লাজম। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। এবং আমরা যে সমস্ত কোষের বিভাজন দশা দেখব, সেগুলো মেনলি হচ্ছে কিন্তু নিউক্লিয়াস কেন্দ্রিক হবে। সেগুলো মেনলি কি হবে? নিউক্লিয়াস কেন্দ্রিক হবে। পরবর্তীকালে সাইটোপ্লাজমটা কিন্তু ডিভিশন হয়ে যাবে। ক্লিয়ার? পরবর্তীকালে সাইটোপ্লাজমটা কি হয়ে যাবে? ডিভিশন হয়ে যাবে। এবং কোষের মধ্যে শুধু নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম মানে আরও কিছু কোষীয় অঙ্গাণু আছে। ক্লিয়ার? আরও কিছু কোষীয় অঙ্গাণু আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেল ডিভিশনের দুটো ফেজের ব্যাপারে জানলাম এখনো পর্যন্ত। যার এক নম্বরে ছিল ইন্টারফেজ, দু নম্বরে ছিল হচ্ছে মাইটোটিক ফেজ। ক্লিয়ার? এই ইন্টারফেজের তিনটে দশা আছে আবার, G1, S আর G2। আর এম ফেজের আবার চারটে দশা আছে। এক নম্বরে হচ্ছে প্রোফেজ, দু নম্বরে মেটাফেজ, তিন নম্বরে অ্যানাফেজ, আর চার নম্বরে হবে হচ্ছে টেলোফেজ। ক্লিয়ার? তাহলে কটা দশা আছে মোট? চারটে। মোট চারটে দশা আছে এম ফেজে। ইন্টারফেজে মোট কটা দশা আছে? তিনটে দশা আছে। ক্লিয়ার? এবং যদি এই ছবিটা আমি আঁকি একটা গোল সাইকেলে, যেটাকে তোমরা সেল সাইকেল বলছো, তাহলে তার 95% টাইমে হয় হচ্ছে ইন্টারফেজ। কি হয়? ইন্টারফেজ। আর মাত্র 5% টাইমে হয় হচ্ছে মাইটোটিক ফেজ। এটা আমি টাইমটাকে বলছি। কি বলছি? এটা আমি টাইমটাকে। ইন্টারফেজের আবার কটা ভাগ আছে? তিনটে ভাগ আছে। ঠিক আছে? G1 এটা ধরে নাও S, তারপরটা ধরে নাও G2। মাইটোটিক ফেজের কটা ভাগ আছে? চারটে ভাগ আছে টোটাল, তাই তো? প্রথম ভাগটা হচ্ছে প্রোফেজ, তারপরে ভাগটা হচ্ছে মেটাফেজ, তারপরের ভাগটা হচ্ছে অ্যানাফেজ, তারপরে ভাগটা হচ্ছে টেলোফেজ। ক্লিয়ার? ঠিক আছে? এবং যেটা বিষয় সেটা হচ্ছে যে, তাহলে আমি কি বললাম, 5% অংশ জুড়ে কি হয়? এম ফেজটা হয়। এটা আমি টাইমের কথা বলছি। তাহলে বাকি 95% টাইম কি হয়?
ইন্টারফেজ হয়, 5% মাইটোটিক ফেজ, বাকি 90% হচ্ছে ইন্টারফেজ। একটা মানুষের কোষ জেনারেলি ডিভিশন হতে সময় লাগে 24 আওয়ার্স। কত? 24 আওয়ার্স। তাহলে ইন্টারফেজ কতক্ষণ চলে আর মাইটোটিক ফেজ কতক্ষণ চলে? চব্বিশ ঘন্টা মানে কত মিনিট? 24 ইন্টু 60, তাই তো? ভাজি তো 100, তাই তো? 5% আগে বের করি, তাই তো? 5 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? 50। 5 দিয়ে 100কে ভাগ করলে, বাহ, যাক। 20 দিয়ে 60কে ভাগ করলে 3 24-এ 72। 72টা কি বের করেছি? ঘন্টা, মিনিট। তাহলে 72 মিনিট ধরে কি হয়? মাইটোটিক ফেজ হয়। 72 মিনিট অথবা 1 ঘন্টা 12 মিনিট। ক্লিয়ার? এর আগের বছরের নিট পরীক্ষা পর্যন্ত এতটা জানাটা ইম্পর্টেন্ট ছিল যে 24 আওয়ার্সে একটা কোর্স ডিভিশন হতে পারে। এবছরের নিট পরীক্ষার পর মনে হচ্ছে এই 1 ঘন্টা 12 মিনিট জানাটা ইম্পর্টেন্ট, এবং তার থেকেও আরো বেশি ইম্পর্টেন্ট এই 95% জানাটা। ক্লিয়ার? 24 ঘন্টাতে 1 ঘন্টা 12 মিনিট বাদ দিলে কত থাকে? 22 ঘন্টা 48 মিনিট। তাহলে আমাদের বডিতে একটা কোষে 22 ঘন্টা 48 মিনিট ধরে গ্রোথ হয়, তারপর মুরগিটাকে একবারে, ঠিক আছে, ডিভিশন হয়ে গেল। এটা বুঝতে কারো অসুবিধা নেই তো? টাইমিং আর ঘটনা, ঠিক আছে? এরপর আমরা জানবো এক একটা ফেজে কি কি ঘটনা ঘটে। ক্লিয়ার? বেশি কমপ্লেক্সে যাব না, একদম জাস্ট সিম্পল আছে, তার মধ্যে বলবো যে এই ঘটনাগুলো ঘটে, এগুলো পরপর ঘটে। ক্লিয়ার? নেক্সট পেজে যাই। তাহলে প্রথমে আমাদের কি জানা দরকার ছিল? G1, ঠিক আছে? G1। তো একটা কোষ যে ডিভিশন হবে, একটা কোষ জেনারেলি আমাদের বডিতে নর্মাল থাকে না, একটা কোষের মধ্যে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে, ঠিক আছে? যে ঘটনাগুলোকে একসঙ্গে বলেছে মেটাবলিজম। কি বলে? মেটাবলিজম। ভেরি নাইস, মেটাবলিজম। কি বলে? মেটাবলিজম। একটা কোষের মধ্যে নয়, মেটাবলিজম জেনারেলি ওয়ার্ডটার মানে বোঝায় যে আমাদের গোটা বডিতে যত রকমের কোষ আছে তাতে সমস্ত রকমভাবে পুরো বডিতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো সবকে একসঙ্গে কি বলে? মেটাবলিজম বলে। সবাইকে একসঙ্গে কি বলে? মেটাবলিজম বলে। তার মধ্যে আমি একটা কোষের ক্ষেত্রে ধরে নিচ্ছি যে সেই কোষটার মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, তাই তো? ঘটছে। যদি সেই কোষটার মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, তো তার মধ্যে G1 দশায় কোষটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকবে। মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকবে মানে এই কোষের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে, সে ঘটনাগুলো কি ঘটতে থাকবে না? ঘটতে থাকবে। সে ঘটনাগুলো কি হয়ে থাকবে? ঘটতে থাকবে। কিন্তু কোষটার যে ডিএনএ বা আরএনএ, এটা কি হবে না? ডিভিশন হবে না। কি হবে না? এটা ডিভিশন হবে না। ডিভিশন হবে না। হলো? আচ্ছা, সবই তো বললেন, কিন্তু ডিএনএ আরএনএ ডিভিশন কথাটা কেন স্পেশাল করে বললেন? আমি ডিএনএ আরএনএ ডিভিশন কথাটা এই কারণে স্পেশাল করে বললাম, কারণ তোমাদের আমি প্রথমেই বলেছি একটা কোষ বিভাজন হওয়ার ক্ষেত্রে দুটো জিনিসের বিভাজন হওয়া ইম্পর্টেন্ট আছে, একটা নিউক্লিয়াস আর একটা সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে মেনলি কারা থাকে? ডিএনএ আরএনএ, এবং আগে কার ডিভিশন হবে? নিউক্লিয়াসের হবে। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ডিএনএ আরএনএ আছে। তাহলে কার ডিভিশনটা আমার কাছে ইম্পর্টেন্ট? নিউক্লিয়াসের বা ডিএনএ বা আরএনএ। ক্লিয়ার? ডিএনএ আরএনএ ডিভিশন হওয়ার আগে তার গ্রোথ হওয়াটা প্রয়োজন আছে কি নেই? একটা জিনিস বড় হবে তবে তো কাটবো, তবে তো সমান সমান পাবো, হ্যাঁ কি না? একটা গাছ বড় হলো না, তার আগে তুমি কেটে দিলে, মরে গেল। গাছটা বড় হলে তুমি একটা ডাল কাটলে, সেই ডালটাকে আবার মাটিতে পুঁতে দিলে, তাতে একটা গাছ হতে পারে। পসিবিলিটি আছে? আছে। তাহলে আমরা ওটাই করবো, আগে একটু বড় হতে দেবো, তারপর একটা ডাল কাটবো, অনেকদিন বাঁচবে, ডালটাও বাঁচবে। ক্লিয়ার? তাহলে আমি যেটা বড় করব, তাহলে কোন জিনিসটাকে আমি বড় করব? এই ডিএনএ আরএনএটাকে আমি কি করব? বড় করব।
ডিএনএটাকে বড় করবো মানে কি, এই ডিএনএ আরএনএটাকে রেপ্লিকেশন করব। কি করব? রেপ্লিকেশন করব। রেপ্লিকেশন ওয়ার্ডটা তো আমি জানি না তোমরা শুনেছো কি শুনে না, বাট রেপ্লিকেশন ওয়ার্ডটা তোমরা যে হিসাবে শুনতে পারো সেটা হচ্ছে রেপ্লিকা হিসাবে তোমরা ওয়ার্ডটা শুনতে পারো, রেপ্লিকা। আচ্ছা রেপ্লিকাও আমি ধরছি তুমি না জানলে, রেপ্লিকাও তুমি হচ্ছে আমি না জানলে, তুমি এই ওয়ার্ডটা তো শুনেছো রিপিট, অনেকটা সিমিলার, রিপিট রেপ্লিকেশন। তো রেপ্লিকেশন কথাটা সিম্পল মানে হচ্ছে রিপিট। সিম্পল মানে কি? রিপিট। ক্লিয়ার? তো একটা জিনিস যখন বারবার রিপিট হতে থাকে তখন দেখতে পাচ্ছ তার সিম্পলি কি হচ্ছে, বারবার রিপিট হলো গ্রোথ হয়ে গেল। সেরকম ডিএনএ আরএনএটা যখন বারবার রেপ্লিকেশন হবে মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হবে। ক্লিয়ার? একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ, এই ডিএনএ থেকে আরেকটা ডিএনএ, সেই ডিএনএ থেকে আরেকটা ডিএনএ, সেই ডিএনএ থেকে আরেকটা ডিএনএ, আলটিমেটলি ডিএনএ আরএনএর সংখ্যা বা ডিএনএ আরএনএর বেসিক্যালি যে কোয়ান্টিটি সেটা কি হলো, বাড়ালো। এই ঘটনাটা কোন ফেজে ঘটে? কোন ফেজে ঘটে? এস ফেজে ঘটে। ডিএনএ আরএনএ রেপ্লিকেশনটা কোন ফেজে ঘটে? এস ফেজে ঘটে। এস ফেজে আরও একটা ঘটনা ঘটে, তোমাদের পড়ানোর শুরুতেই বলেছিলাম কোন অর্গানেলি দুটো আমাদের বা কোন কোষীয় অঙ্গাণু দুটো আমাদের জানা থাকা দরকার আছে। একটা জানা থাকা দরকার আছে নিউক্লিয়াস, আর একটা কি জানা থাকা দরকার আছে? সাইটোপ্লাজম। ডেফিনেটলি আমি কোষ অঙ্গাণু বলছি, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমটাও কিন্তু বিভাজন হয়ে যায়। সেন্ট্রোজোমটা কি হয়? বিভাজন হয়ে যায়। কখন হয়? এস ফেজ। কখন হয়? এস ফেজে। তাহলে এস ফেজে কি কি দুটো বিভাজন হচ্ছে? একটা ডিএনএ আরএনএ, আর একটা কি বিভাজন হচ্ছে? সেন্ট্রোজোম। সেন্ট্রোমিয়ার নয়, সেন্ট্রোজোম। এই কথাগুলো বলার মাঝখানে আমি কি একবারও বলেছি যে কোষের ক্রোমোজোম সংখ্যা ডবল হয়ে যাচ্ছে? না। কোষের ক্রোমোজোম সংখ্যা আমি কি বলেছি? ডবল হয়েছে একবারও? বললে আমি সববার কি বলেছি? ডিএনএ আরএনএ ডবল হয়ে যাচ্ছে, ডিএনএ আরএনএ ডবল হয়েছে, ক্রোমোজোম সংখ্যা ডবল আমি বলেছি। একটা কোষের ক্রোমোজোম সংখ্যা ডবল হয়ে যাওয়া মানে একটা প্রাণীর প্রজাতিটাই চেঞ্জ হয়ে যাওয়া। মানুষের ক্রোমোজোম সংখ্যা 46, ক্রোমোজোম নাম্বার ডবল হয়ে যাওয়া মানে কি? 46 দুগুণে 92। 92 যখন কোষ হয়ে যাবে তখন তো অন্য প্রজাতি হয়ে গেল, সেটা হাতি বাঘ অন্য কিছু হয়ে যেতে পারে, তাহলে সেটা হতে দেওয়া যাবে না স্পেশাল কেস ছাড়া। স্পেশাল কেস ছাড়া, ওই স্পেশাল কেসটার নামই হচ্ছে মায়োসিস। দুটো জিনিসই তোমাদের পড়তে হয় না, একটা কমন যেটা আর একটা কি পড়তে হয়? এক্সেপশন। কেমিস্ট্রিতে অনেক আছে, একটা জানতে হবে হোয়াট ইজ কমন, একটা জানতে হবে এক্সেপশন কি, হ্যাঁ না? তাই তো? বাহ। সেই রকম কমন জিনিসটা হচ্ছে মাইটোসিস, সমস্ত জায়গায় ঘটে। তাতে ক্রোমোজোম সংখ্যা কি থাকে? সমান থাকে। ক্রোমোজোম সংখ্যা কমে যায় হচ্ছে মায়োসিসে। ক্লিয়ার? ক্রোমোজোম সংখ্যা কমে যায় হচ্ছে কোথায়? মায়োসিসে। ঠিক আছে? সেই জন্য আমাদের মায়োসিসটা পড়বো, নাহলে মায়োসিস পড়ার প্রয়োজন হতো না আমাদের। ক্লিয়ার? কখন ক্রোমোজোম সংখ্যা কমে যায় এবং কেন আমাদের বডিতে সেটা প্রয়োজনীয়তা আছে সেটা পরবর্তীকালে জানবো, মায়োসিস পড়তে পড়তে। আপাতত মাইটোসিসে আসি। তাহলে এস ফেজের ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, আরেকটা কার রেপ্লিকেশন হচ্ছে? সেন্ট্রোজোম। কার? সেন্ট্রোজোম। ক্লিয়ার? ঠিক আছে, সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম রেপ্লিকেশন হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ আছে। ঠিক আছে? এরপর আসে হচ্ছে জি2। কে আছে? জি2। জি1 এস জি2, তাই তো? প্রথমে জি1 হবে, তারপর হবে এস, তারপর হবে জি2। ঠিক আছে? এই তিনটে পার্ট আছে। ভেরি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই জি2তে কোষের বাকি যে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো আছে, কোষের বাকি যে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো আছে, যেগুলোর নাম তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলে দিচ্ছি আরেকবার। ধরো গলগি বোর্ড আছে, ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ধরো তোমাদের বডিতে রাইবোজোম আছে, থাকতেই পারে এগুলো। সেগুলো আলটিমেটলি জি2তে কি হয়ে যায়? ডবল হয়ে যায়। কি হয়ে যায়? ডবল হয়ে যায়। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমার কোষের মধ্যে ডিএনএ আরএনএ ডবল হয়ে গেছে, ডিএনএ আরএনএ ডবল হয়ে গেছে এস ফেজে। ক্লিয়ার? কোষীয় অঙ্গাণু বাকি যত সমস্ত আছে, মানে কি, ধরে নাও তোমার কাছে যা যা কোষীয় অঙ্গ আছে, রাইবোজোম,
গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, যা যা আছে কোষের মধ্যে, কোনো উদ্ভিদ কোষ হলে তার মধ্যে প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, যা যা আছে সমস্ত কিছু কি হয়ে গেল, জিটুতে এসে ডিভিশন হয়ে গেল। মানে একটা কোষের মধ্যে যা যা জিনিসপত্র ছিল সব ডবল হয়ে গেছে, এক্সেপ্ট কোন জিনিসটা আমি বলিনি, সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম ছাড়া বাকি সমস্ত কি হয়ে গেছে, ডবল হয়ে গেছে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ডিএনএটা যখন ডবল হয়ে যায়, ডিএনএকে নর্মালি ধরা হয় হচ্ছে 2C হিসাবে বডিতে, কি হিসাবে, 2C হিসাবে। সি হচ্ছে ডিএনএটা মাপার ইউনিট, ঠিক আছে। আর এই সময় গিয়ে ডিএনএটা ডবল হয়ে সেটা কি হয়ে যায়, ডিএনএটা 4C ডিএনএ হয়ে যায়। কি হয়ে যায়, 4C ডিএনএ হয়ে যায়। ক্লিয়ার, ডিএনএটা কি ডিএনএ হয়ে যায়, 4C ডিএনএ হয়ে যায়। এবং তোমাদের আমি আগেও যেটা পড়িয়েছি, এখনও যেটা পড়াতে যাব, আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা যাওয়ার আগে তার আগে একটা স্পেশাল কেসের ব্যাপার আমরা দেখবো। স্পেশাল কেস তোমাদের কি বলেছিলাম, নর্মাল জিনিসটা জানা ইম্পর্টেন্ট আছে, আর কি জিনিস জানা ইম্পর্টেন্ট আছে, এক্সেপশন। এক্সেপশনস আর অলওয়েজ দেয়ার। একটা কোষ সাইকেলে G1 S, তারপর আসবে G2, তারপর যা যা আছে, যা যা আছে, ঠিক আছে, যা যা আছে মানে এম ফেজ আছে, এমই তো আছে, আর তো কিছু নেই। তারপর আবার আসবে হচ্ছে G1, ঠিক আছে। তো এই G1 থেকে এসে আসার মাঝে কি হয়, বেসিক্যালি G1 থেকে এসে আসার মাঝে অনেক সময় কোষগুলো একটা স্পেশাল দশাতে গিয়ে পৌঁছায়, স্পেশাল দশাতে গিয়ে যে পৌঁছে, যেটাকে বলা হচ্ছে G0। G0 যে দশাতে কোষটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, মেটাবলিক্যালি কি থাকে, অ্যাক্টিভ থাকে, কিন্তু তার বিভাজন হয় না, কিন্তু তার বিভাজন হয় না। মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে কিন্তু তার বিভাজন হয় না। মানে সিম্পল কথাটা আমি বলতে চাইছি, মানে একটা বাচ্চা, ধরুন একটা বাচ্চা হচ্ছে কোষ, ঠিক আছে, সে বাচ্চাটা খেলছে, কাঁদছে, পড়ছে, উঠছে, নাচছে, ঘুমোচ্ছে, যা পারে করছে, কিন্তু সে বাচ্চাটা থেকে আরেকটা বাচ্চা তৈরি হচ্ছে না। মেটাবলিক্যালি অ্যাক্টিভ মানে কোষের মধ্যে যা সমস্ত ঘটনাগুলো ঘটা দরকার ছিল, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া বা যে সমস্ত ঘটনাগুলো ঘটা দরকার ছিল, সেই সমস্ত ঘটনাগুলো ঘটছে, কিন্তু কোষটার বিভাজন হচ্ছে না। এবং এই অবস্থাতে কোষটা কি হয়ে গেছে, আটকে গেছে। এই অবস্থাতে কোষটা কি হয়ে গেছে, আটকে গেছে। ক্লিয়ার। আমাদের বডিতে এরকম কিছু কোষ আছে, যে কোষগুলো এরকম অবস্থাতে গিয়ে কি হয়ে যায়, আটকে যায়। তারই কিছু এক্সাম্পল হচ্ছে হার্টের সেলগুলো। কোথাকার, হার্টের সেলগুলো। ক্লিয়ার। যখন তুমি ছোট আছো তখন একটা বেসিক ডিভিশন হওয়া দরকার আছে, যেটা হার্টের হয়, তারপর গিয়ে কোষগুলো কি হয়ে যায়, একটা ফেজে আটকে যায়। এখানে আটকে গেছে মানে কি, কোষটার পরবর্তী দিকে যেতেও পারছে না, পরবর্তী দিকে যেতে পারছে না কথাটা মানে কোষটা আর বুড়ো হওয়ার দিকে যেতে পারছে না, বার্ধক্য হওয়ার দিকে যেতে পারছে না, হ্যাঁ না। কারণ বার্ধক্য হলে কোষ কি হবে, আলটিমেটলি কি হবে, ডেথ হবে। আলটিমেটলি কোষের কি হবে, ডেথ হবে। ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে বার্ধক্যর দিকে কোষটায় কি হতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না। কারণ হার্টের সেল যদি মারা যায় তাহলে তার সঙ্গে সঙ্গে তুমিও মোটামুটি, ঠিক আছে। ক্লিয়ার, 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 ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা স্পেশাল কেসের ব্যাপারে জানলাম। G0 যে দশাটাতে কোষটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, সমস্ত ঘটনা ঘটছে কিন্তু কোষটা ডিভিশন হচ্ছে না, এটা জেনারেলি G1 এর পরেই আসে, G1 এর পরেই আসে, G1 এর পরেই আসে। বাহ। এবার জিনিসটা আমাদের জানার, এখানে একটা ছোট্ট বিষয় আর একটা বলবো, যেটা না বললেই নয় 2024-এর নিটের কোশ্চেন দেখে, সেটা হচ্ছে কিছু কিছু চেক পয়েন্ট আছে G1S, ঠিক আছে, কিছু চেক পয়েন্ট আছে এখানে G2M, ঠিক আছে, এগুলো কি বলে, চেক পয়েন্ট, চেক পয়েন্ট। তাহলে কার কার মধ্যে যুদ্ধ হচ্ছে, ভারত আর পাকিস্তান। সিম্পল না, তোমরা অত লজিক্যালি কেন নিচ্ছ, সিম্পল, ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে, তাই তো। তাহলে একটা লোক যখন পাকিস্তান থেকে ভারতে আসবে, তাকে আমাকে চেক করে ঢোকাতে হবে না চেক করে ঢুকিয়ে দিলেই হবে,
চেক করে ঢোকাতে হবে। না চেক করে ঢোকায় কি হতে পারে, পরবর্তীকালে জঙ্গি হামলা হতে পারে বা বোম ফেলতে পারে, ফেলতেই পারে। তাহলে কি কোন জিনিসটা আমার ইম্পর্টেন্ট? চেক। পরীক্ষার হলে কোন জিনিসটা আমার ইম্পর্টেন্ট? চেক। চেক না করে তো তোমার মোবাইল নিয়ে ঢুকে যাবে, হ্যাঁ না? সুযোগ দিলে তো ছাড়বে না, সুযোগ দিলে পৃথিবীতে কেউই ছাড়ে না, হ্যাঁ না? সুযোগ দিলে তোমরা মোবাইল নিয়ে ঢুকে যাবে। সেই রকম কোষ বিভাজনও চেক পয়েন্ট আছে। কোষ বিভাজনে কি আছে? চেক পয়েন্ট আছে। যে জায়গাটাতে কোষটা কি করা হয়? চেক করা হয়, ঠিক আছে? যে বিভাজনটা ঠিক মতো হচ্ছে কি না। যদি বিভাজনটা ঠিক মতো না হয় তাহলে সেটা কারেক্ট করতে হয়। কি করতে হয়? কারেক্ট করতে হয়। যদি ঠিক মতো বিভাজন হচ্ছে তাহলে তো যেরকম চলছে চলতে দিল, চেক পয়েন্ট দিলে। ধরো সে পাকিস্তানে, তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, একটা স্পেশাল দরকারে সে ভারতবর্ষে আসছে, ঠিক আছে, তাকে এন্ট্রি দেওয়া যেতেই পারে। চিকিৎসার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে তাকে এন্ট্রি দেওয়া যেতেই পারে। কিন্তু তার কোনো কাগজপত্র নেই, কিছু নেই, তাহলে তার কি চেক পয়েন্টের থ্রুতে আমি এন্ট্রি দেবো? দেবো না। সেই রকম কোষের চেক পয়েন্টও সেই কাজই করে, যে আমাদের যে সমস্ত কোষগুলো বিভাজন হচ্ছে তাদের যাতে কোনো গন্ডগোল না হয়, এবং যদি গন্ডগোল হয়ে যায় তাহলে সেই গন্ডগোলটাকে রিপেয়ার করা। এবং যদি গন্ডগোল হয়েছে এবং সেটাকে রিপেয়ার করা যাচ্ছে না, মানে প্রমাণিত হয়ে গেছে জঙ্গি, তাহলে তাকে বর্ডারে কি করে দিতে হবে? তাহলে কোষটাকে শর্ট বর্ডারে কি করে দিতে হবে? মেরে ফেলতে হবে। এটা হচ্ছে চেক পয়েন্টের কাজ। তাহলে কি মনে থাকবে? পাকিস্তানের জঙ্গি না চেক পয়েন্ট? চেক পয়েন্ট, চেক পয়েন্ট, চেক পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে হচ্ছে ভিডিওটা ব্যান করবে ইউটিউব। যাই হোক, ক্লিয়ার? তো এবার যেটা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে যে, তাহলে G1S G2 আমরা জানলাম। এরপর আমাদের কি আছে? মাইটোটিক ফেজ আছে। কি আছে? মাইটোটিক ফেজ আছে, ঠিক আছে? বাকি বিভাজন, তাহলে কোষীয় অঙ্গাণুটা যা হলো বিভাজন হয়ে গেল। ডিএনএ নাম্বারটা কি হয়ে গেল? বিভাজন হয়ে গেল। ডিএনএ নাম্বারটা কি হলো? কোষের মধ্যে বেড়ে গেল। 2C থেকে কি হয়ে গেল? 4C হয়ে গেল। না, আমার এখানে আমি কখনো বলিনি যে ক্রোমোজোমের সংখ্যা কি হয়ে গেছে, ক্রোমোজোমের নাম্বার কি হয়ে গেছে? বেড়েছে। এটা কিন্তু কখনোই হবে না। উপর দিকে তীরচিহ্ন মানে বাড়া, নিচে দিকে তীরচিহ্ন মানে কমা, ঠিক আছে? এটা মাথায় রাখবে। যাই হোক, ক্রোমোজোমের নাম্বার কিন্তু কখনোই কোষের মধ্যে কি হয়নি? বাড়েনি, ঠিক আছে? শুধু ডিএনএ সংখ্যাটা কি হয়েছে, বা ডিএনএ কোয়ান্টিটিটা কি হয়েছে? বেড়েছে। 2C থেকে কি হয়েছে? 4C হয়েছে। তাহলে আমাকে বলো, এই ক্রোমোজোমটা কত সি ওয়ালা ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমটা কত সি ওয়ালা ক্রোমোজোম? এই ক্রোমোজোমটা কত সি ওয়ালা ক্রোমোজোম? কারণ এতে ডিএনএ সংখ্যা কি আছে? কম আছে। এই ক্রোমোজোমটা কত সংখ্যক ওয়ালা ক্রোমোজোম? 4C, কারণ এতে ক্রোমোজোম নাম্বার কি আছে? ডবল আছে। ডিএনএ নাম্বার কি আছে? ডবল আছে। দুটোই কি? ক্রোমোজোম। দুটোই কি? এই জিনিসটা ভালো করে মাথায় ঢোকা। গোটা সেল সাইকেল, সেল ডিভিশন, মাইটোসিস, মিওসিস যা পড়বে তোমরা, এই কনসেপ্টটা সব থেকে ইম্পর্টেন্ট, যে এটাও ক্রোমোজোম, এটাও ক্রোমোজোম। এখানে শুধু ডিএনএ নাম্বার কি আছে? 2C, এখানে ডিএনএ নাম্বার কি আছে? 4C। ক্লিয়ার? ডিএনএ নাম্বারটাতে 2C, এটাতে কি আছে? 4C আছে। এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার? এবার আসছি এম ফেজে। এবার আসছি এম ফেজে। এই জন্য জিন্স প্যান্ট পরে আসবে না। 1.5 ঘন্টা এরকম করে বসতে পারবে বোকা? পা মুড়ে 1.5 ঘন্টা বসতে পারবে কোনোদিন জিন্স প্যান্ট পরে আসলে? জিন্সটা কিসের জন্য আবিষ্কার করা হয়েছে? ফ্যাশনের জন্য, তাই তো? তোমরা এখানে কি ফ্যাশন করতে আসো? না নিশ্চয়। পড়তে গেলে একটু কমফর্ট লাগে, পড়তে কমফর্ট লাগে তো, তাহলে যেটা পরে আসলে তোমাদের বসতে সুবিধা হবে সেটাই পরে আসো। এটা আমাদের পড়ার টপিক নয়, পড়ার টপিকে আছে। তাহলে আমাদের পড়ার টপিক কি? ইন্ডিয়া পাকিস্তান। তাহলে ইন্ডিয়া পাকিস্তান নয়, তাহলে কোষ বিভাজন। কোষ বিভাজনে কোন দশা? এম ফেজ, তাই তো? তার 4টে ভাগ আছে। কটা ভাগ আছে? 1 নম্বরে কি আছে? 2 নম্বরে কি আছে?
3 নম্বরে কি আছে? চার নম্বরে কি আছে? টেলোফেজ, তাই তো? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ক্লিয়ার? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ক্লিয়ার? আচ্ছা, তার মধ্যে এই প্রোফেজ দশায় যেটা হয় সেটা হচ্ছে প্রথমত যে কোষটা থাকে তাতে ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের মধ্যে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে। প্রথম প্রোফেজ দশায় যেটা হয় সেটা হচ্ছে কনডেনসেশন। কনডেনসেশন হওয়ার কথাটার মানে হচ্ছে, কনডেনসেশনের কথাটা হওয়ার মানে হচ্ছে মানে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে এরকম তৈরি হতে শুরু করে। ক্লিয়ার? 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 কনডেনসেশন কথাটার মানে হচ্ছে এটাই। তাহলে 1 নম্বর কী হবে? কনডেনসেশন হবে। এবং যখন এর কনডেনসেশন হবে ততক্ষণে কি হবে, এর বাইরে যে নিউক্লিয় পর্দাটা থাকে কোষের, একটা নিউক্লিয়াসের ছোটো 4টে পোর্শন থাকে, ঠিক আছে? বাইরের পোর্শনটাকে বলে নিউক্লিয়ার মেমব্রেন। কি বলে? নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা। তার ভেতরে একটা পোর্শন থাকে, এটা বলে নিউক্লিওলাস। এটা কি বলে? নিউক্লিওলাস। ঠিক আছে, বাংলায় লিখছি নিউক্লিওলাস। ঠিক আছে? এবং নিউক্লিয়াসের চারপাশে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে নিউক্লিয় ক্রোমাটিন বলে। কি বলে? নিউক্লিয়ার ক্রোমাটিন বলে। এবং এই নিউক্লিয়ার ক্রোমাটিন এবং এই পোর্শন এটা থেকে বলে, এটাকে বলে নিউক্লিয় প্লাজম। কি বলে? নিউক্লিয়, যেমন সাইটোপ্লাজম সেরকম নিউক্লিয় প্লাজম। তো একটা কোষের 4টে পোর্শন থাকে, তার মধ্যে আমি ডিসকাস করছি নিউক্লিয়ার মেমব্রেনের ব্যাপারে। নিউক্লিয়ার মেমব্রেনের ব্যাপারে আমি ডিসকাস করছি এবং আমি বলছি যে এই প্রোফেজ দশায় কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে তার যে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে, মানে নিউক্লিয়ার যে মেমব্রেনটা থাকে সেই নিউক্লিয়ার মেমব্রেনটা কি হয়ে যায়, বা নিউক্লিয় পর্দা যেটা থাকে সেটা আলটিমেটলি ধীরে ধীরে কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। মানে হতে আস্তে আস্তে একটু ডিজলভ হতে শুরু করে কোষের মধ্যে। ঠিক আছে? তাহলে এটা যদি ডিজলভ হয়ে যায় তাহলে সবগুলোর ভিতরে যে ক্রোমাটিনগুলো আছে সেগুলো ছড়িয়ে গেল। কোনো জিনিস হঠাৎ করে ছড়িয়ে দিলে তো হবে না, এটা অর্গানাইজ করতে হবে। তো প্রোফেজ দশে অর্গানাইজ হয়ে এগুলো কীরকম দেখতে লাগছে? এরকম দেখতে লাগছে। তার আগে ডিএনএটা কীরকম হয়ে গেছিল? 2C থেকে 4C। তাহলে এই ক্রোমোজোমগুলো কত বলা ক্রোমোজোম? 4C। এরকম 4C ওয়ালা ক্রোমোজোম কটা আছে? কটা আছে? 46টা আছে মানুষের কোষে। ক্লিয়ার? ক্লিয়ার? আপাতত কটা আছে? 46টা আছে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি। তাহলে প্রোফেজ গেল। কি হলো? প্রোফেজ গেল। এরপর আমরা আসছি মেটাফেজে। কি আসছি? মেটাফেজে। ক্লিয়ার? কি আছে? কোথায় আসছি? মেটাফেজে। যেটা কোষটা থাকে, আচ্ছা তার আগে বললাম সেন্ট্রোমিয়ারটা ডিভিশন হয়ে গেছে না? সেন্ট্রোমিয়ারটা কি হয়ে গেছে? ডিভিশন হয়ে গেছে। তো সেন্ট্রোমিয়ারটা ডিভিশন হয়ে এখানে ধরো সেন্ট্রোমিয়ারটা ছিল, ঠিক আছে? সেন্ট্রোজোমটা ছিল। তো দুটো সেন্ট্রোজোম ডিভিশন হয়ে আস্তে আস্তে কী করে না, কোষের দুটো পোল কথাটা মানে হচ্ছে কোষের দুটো প্রান্ত। সেই কোষের দুটো প্রান্তের দিকে আস্তে আস্তে যাওয়া শুরু করে। 1 নম্বর ডিভিশন হয়ে গেল মানে এটা কেটে এটা থেকে দুটো তৈরি হয়ে গেছে, সেই দুটো আবার দুটো প্রান্তের দিকে যাওয়া স্টার্ট করে হচ্ছে প্রোফেজে। ক্লিয়ার? তাহলে প্রোফেজ দশে আমার টোটাল কটা জিনিস হলো? টোটাল 3টে জিনিস হয়েছে। টোটাল কটা জিনিস হয়েছে? 3টে জিনিস হয়েছে প্রোফেজে। 1 নাম্বার কি ঘটনা ঘটেছে, যে কোষটা ছিল সে কোষটার ক্রোমোজোমগুলো ধীরে ধীরে এরকম তৈরি হওয়া শুরু হয়েছে। যে নিউক্লিয়াসটা ছিল তার যে বলতে গেলে কোষ পর্দা যেটা ছিল, নিউক্লিয় পর্দা যেটা ছিল, সেই নিউক্লিয় পর্দাটা আস্তে আস্তে কি তৈরি হতে শুরু করেছে? ভাঙতে শুরু করেছে। ঠিক আছে? নিউক্লিয় পর্দাটা আস্তে আস্তে কি হতে শুরু করেছে? ভাঙতে শুরু করেছে। ছবিটা নর্মালি ড্র করলে কিছুটা এরকম হবে। তার ভিতরে ধরো এরকম তৈরি হওয়া শুরু হয়েছে। ঠিক আছে? এরকম আমাদের বডিতে কটা টোটাল? 46। তাতে ডিএনএ সংখ্যা কত? 4C। আর একটা জিনিস কি হয়েছে, যে সেন্ট্রোজোমটা ছিল, ধরে নাও যে সেন্ট্রোজোমটা ছিল সেই সেন্ট্রোজোমটা দুটো ভাগে ভাগ হয়ে দুটো সেন্ট্রোজোম তৈরি হয়েছে, যেগুলো দুদিকে যাওয়া স্টার্ট করেছে। ক্লিয়ার? দুদিকে যাওয়া স্টার্ট করে দিয়েছে।
তাহলে মেটাফেজ এর পরের ফেজটা কি আছে? মেটাফেজ। পরের ফেজটা কি আছে? মেটাফেজ। এই মেটাফেজ দশায় কি হয়, এই সেন্টোমিয়ারগুলো তার একদম পোল বা প্রান্তে গিয়ে পৌঁছায়। দুটো সেন্টোজোম দুটো প্রান্তে গিয়ে পৌঁছেছে। ক্লিয়ার? এবং সেন্টোজোমের কাছে কি ছিল বলেছিলাম? কিছু প্রোটিন বা কিছু দড়ি, তাই তো? দুজন কি করে কিছু কিছু দড়ি কোষের মধ্যে অ্যারেঞ্জ করা স্টার্ট করে। ক্লিয়ার? সেই দড়িগুলোকে বলে অ্যাস্ট্রাল রে। কি বলে? অ্যাস্ট্রাল রে। ঠিক আছে? এবং ক্রোমোজোম কতগুলো তৈরি হয়ে গেছে আমার? 46টা। তাদের ডিএনএ কন্টেন্ট কত? কত? 4C। সেগুলো আস্তে আস্তে কি হয় না, এই কোষের প্রত্যেকটা অ্যাস্ট্রাল রের একদম কোষের যে মাঝখানের পোর্শন, যেটাকে বলা হয় ইকুইটর বা ইকুইটোরিয়াল, ঠিক আছে, বা ইকুয়েটর, যে জিনিসটাকে বেসিক্যালি ইকুয়েটর বলে, তোমরা যে জিনিসটাকে ক্লাস 8-9 ভূগোলে পড়ে এসছো, ঠিক আছে? ইকুয়েটর কথাটা মানে হচ্ছে কোষের মাঝ, নিরক্ষরেখা বিষুবরেখা যে জিনিসটা, এই ধরো গোল তার মাঝ বরাবর, এটা ধরো গোল কোষটা তার মাঝ বরাবর, তার মাঝ বরাবর সবাই কি হয়, একটা একটা অ্যাস্ট্রাল বেম বা একটা একটা অ্যাস্ট্রাল রেতে কি হয়, তারা এরকম অ্যারেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার? এরকম ভাবে কি কোন জিনিসগুলো অ্যারেঞ্জ হয়ে গেল? ক্রোমোজোমগুলো, যাতে ডিএনএ কন্টেন্ট কি আছে? 4C 4C 4C। এই জিনিসটা এটা দেখো, এটা একটা যদি সমান রেখা একদম জয়েন হয়ে যায় এবং কোষটা যদি আমি 3D হিসাবে দেখি, মানে একটা বল হিসাবে দেখি, তাহলে গোটা কোষটাতে এরকম 4-5টাতে জয়েন হয়ে আছে। এবং এর সংখ্যা কটা টোটাল আমাদের বডিতে? 46। তাহলে 46টা ক্রোমোজোম যদি এরকম জয়েন হয়ে থাকে এবং মাঝখানে এক জায়গায় থাকে, কোষের মাঝখানে, দেখতে একটা প্লেটের মতো লাগবে কিনা? একটা প্লেটের চারপাশে তোমার ইয়ে সাজানো আছে ক্রোমোজোম দিয়ে। এটাকে বলা হচ্ছে, ওই জন্য জিনিসটাকে বলা হচ্ছে মেটাফেজ প্লেট। কি বলে? মেটাফেজ প্লেট বলে। ক্লিয়ার? এই জিনিসটাকে বলা হচ্ছে মেটাফেজ প্লেট। ক্লিয়ার? তো সেন্ট্রোজোম বা সেন্ট্রোমিয়ার আরেকটা জিনিসও তোমাদের ইম্পর্টেন্ট, যে জিনিসটা মেটাফেজে ঘটে থাকে, সেটা হচ্ছে মেনলি এই যে স্ট্রাকচারটা এটা তোমরা দেখছো না, এটা মেনলি প্রোফেজে তৈরি হওয়া শুরু হয়। দেখো ডিএনএ নাম্বার যেটা আছে সেটা 4C থেকে 2C হয়ে যায়, সরি 2C থেকে 4C হয়ে যায় এস ফেজে, ঠিক আছে? তারপর এই যে গঠনটা, এই গঠনটা তৈরি হওয়া স্টার্ট হয় হচ্ছে প্রোফেজে, কমপ্লিট হয়ে যায় হচ্ছে মেটাফেজে। তারপর এই জিনিসটা হয়, স্ট্রাকচারটা কেমন আছে, একটা ক্রোমোজোম, তার যে সেন্ট্রোমিয়ার, সে সেন্ট্রোমিয়ারে আরেকটা ক্রোমোজোম এসে কিন্তু অ্যাড হয়ে যায়, বা আরেকটা ক্রোমোজোম এসে অ্যাড হয়ে বলাটা ভুল হবে, আরও কিছু ডিএনএ অ্যাড হয়ে এরকম 4টে বাহুওয়ালা কি করে একটা ক্রোমোজোম আলটিমেটলি কি করে তৈরি করে। তো এই ঘটনাটাও কিন্তু আলটিমেটলি কোন ফেজে ঘটে? মেটাফেজে। এবং কোন জায়গাটাতে এরা অ্যাড হয়েছে তোমাদের বলেছিলাম, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এবং সেন্ট্রোমিয়ারে আর কি প্রেজেন্ট থাকে? কাইনেটেকর, একটা প্রোটিনের চাকতি। ক্লিয়ার? তাহলে এই জায়গাতে এসে এরকম 4টে বাহু তৈরি হয় এই মাঝখানটাতে, সবার আছে সেরকম, প্রত্যেকের এরকম মাঝে মাঝে একটা করে পোর্শন আছে। ক্লিয়ার? ফুলগুলো ভালো হয়েছে, পরীক্ষার সময় নিয়ে যাবে, ঠিক আছে? হয়ে গেল ওটা মেটাফেজ। এরপরে কি হয়? অ্যানাফেজ। এরপরে কি আছে? অ্যানাফেজ। তাহলে যা ছিল আমার তাই আছে, এখানে একটা সেন্ট্রোজোম, এখানে একটা সেন্ট্রোজোম, তার থেকে কিছু দড়ি এরকম ছেড়ে দিয়েছে, যেগুলোকে অ্যাস্ট্রাল রে বলে। তার গায়ে কি আছে? কিছু ক্রোমোজোম এরকম আছে। কোন ফুলটা ভালো, সাদাটা না লালটা? হ্যাঁ,
সাদাটা ভালো, ঠিক আছে। অ্যানাফেজে কি হয়, এই যে জায়গাটা, যেটা আমি সেন্ট্রোমিয়ার বা কাইনেটিক যে জায়গাটা প্রেজেন্ট থাকে, এই জায়গা থেকে দুটো ক্রোমোজোম কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। দুটো ক্রোমোজোম কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। তাহলে আলাদা হয়ে গেলে কিরকম দেখতে লাগবে, এটাই কিছুটা এরকম দেখতে লাগবে। ক্লিয়ার? তাহলে এই জায়গাতে একটা একটা করে কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এবং এই আলাদা যখন হয়ে যায়, কারা, এই ক্রোমোজোমের পার্টগুলো যখন আলাদা হয়ে যায়, তখন এই দুটোকে একসঙ্গে কি বলে, ক্রোমাটিড বলে। কি বলে, ক্রোমাটিড। মানে এক একটাকে কথা বলছি আমি, একটাকে কি বলে, ক্রোমাটিড বলে। কি বলে, একটাকে ক্রোমাটিড বলে। আলটিমেট কিন্তু এটাও একটা ক্রোমোজোম, আলটিমেটলি এটাও একটা ক্রোমোজোম। আচ্ছা, এই জিনিসটা কি বলে, ক্রোমাটিড বলে। তাহলে এখানে কটা কটা ক্রোমাটিড ছিল প্রত্যেকটাতে, দুটো দুটো ছিল, তাই তো? কটা কটা ক্রোমাটিড ছিল, দুটো দুটো ছিল, দুটো ক্রোমাটিড, দুটো ক্রোমাটিড। এখন আলাদা আলাদা হয়ে একটা একটা ক্রোমাটিড হয়েছে, এবং এই একটা একটা ক্রোমাটিড যে দড়ি বরাবর ওকে সেন্ট্রোজোম গাইড করছে, সেই দড়ি বরাবর কোষের আরেকটা প্রান্তের দিকে ছুটে যাচ্ছে। ক্লিয়ার? আরেকটা প্রান্তের দিকে ছুটে যাচ্ছে। এবং যখন ছুটে যাচ্ছে, তোমরা কার্টুন দেখলে বুঝতে পারবে যে কার্টুনে যখন একটা কার্টুন ছোটে, দেখবে তার হাত সবসময় পিছন দিকে থাকে। এটা তোমরা সিম্পলি বুঝতে পারছো যে তুমি যদি পিছনে একটা সুপারম্যানের সেই লাল রঙের ইয়েটা পরে উঠতে শুরু করো, তাহলে যে জিনিসটা উঠবে সেটা কোন দিকে উঠবে, পেছন দিকে উঠবে। তাহলে সেরকম এও মাথাটা সামনের দিকে, হাত দুটো কোন দিকে উঠছে, পিছন দিকে। তাহলে সবসময় মাথাটা কোন দিকে থাকবে, যেদিকে সেন্ট্রোমিয়ার আছে, যেদিকে সেন্ট্রোমিয়ার আছে, এই পজিশনে সবসময় এ ওই দিকে উঠবে। সেন্ট্রোজোম আছে, তাহলে এদিক থেকে এই দিকে কি হবে, উঠবে। সবসময় মাথাটা কোন দিকে থাকবে, পোলের দিকে। মাথাটা কোন দিকে থাকবে, পোলের দিকে, মানে যেদিকে সেন্ট্রোজোম আছে। ক্লিয়ার? এবার একটা বড় কোশ্চেন তোমাদের, যে এটার মধ্যে তাহলে কোন ছবিটা ভুল আছে, কোন ক্রোমোজোমটা ভুল আছে, বা কোন ক্রোমাটিডটা ভুল আছে। আরো স্পেসিফিক বললে কোন ক্রোমাটিডটা ভুল আছে, কোনটা, এইটা, তাই তো? বাহ, তাহলে অনেক কিছু শিখে গেছো তোমরা। হুম, ক্লিয়ার? ঠিক আছে। এটাতে ডিএনএর কন্টেন্ট কত ছিল, এখন দুটো ভাগ হয়ে গেছে, প্রত্যেকটাতে কত আছে, কটা আছে, ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এখানে ক্রোমোজোমের সংখ্যা কটা ছিল, এখানে ক্রোমাটিডের সংখ্যা কটা হয়েছে, 46টা দুভাগে ভাগ হয়েছে। তাহলে কত, 46টা দুভাগে ভাগ হয়েছে। 46টা মিষ্টি ছিল, দুভাগে কেটে দিলাম, কটা মিষ্টি হবে, তোমার কাছে 46টা মিষ্টি ছিল, তোমার কটা মিষ্টি ছিল, 46টা মিষ্টি ছিল। আচ্ছা, আরো স্পেসিফিক বলে, পার্ক চকলেট খেয়েছো, সবাই খেয়েছো পার্ক চকলেট? পার্কের একটা প্যাকেটে কটা চকলেট থাকে, দুটো চকলেট থাকে, তাই তো? তোমার ক্লাসে 92 জন আছে, সবাইকে একটা একটা টুকরো দিতে হবে, কটা পার্ক কিনতে হবে, কটা পার্ক কিনতে হবে, কটা পার্ক কিনতে হবে? আচ্ছা, 46 গুণিত 2 কত, 92, বলে দিলাম, ঠিক আছে। কটা কিনতে হবে,
46টা প্যাকেট কিনতে হবে। তোমার কাছে 46টা মিষ্টি আছে, দুভাগ করে ভাগ করে দিলে কতজনকে দেওয়া যাবে? তো তোমার কাছে কটা ক্রোমোজোম ছিল, তাকে দুভাগে ভাগ করলে কটা হয়েছে? এদিকে কটা আছে, এদিকে কটা আছে? অনলি চ্যাপ্টার ইন এনসিইআরটি যেটাতে একটু আধটু 11 এনসিইআরটিতে একটু আধটু ম্যাথ আছে, 12 কিছু কিছু জায়গায় আছে, একটু আধটু ম্যাথ আছে, ঠিক আছে? তাহলে কটা ক্রোমাটিড এই পাশে? 46টা। এই পাশে কটা হয়েছে? 46টা। যতগুলো ক্রোমাট আছে প্রত্যেকটাতে ডিএনএর কন্টেন্ট কত? কারণ 4C কভাগে ভাগ হয়েছে, দুভাগে ভাগ হয়েছে। এরা আস্তে আস্তে কি করলো, সেন্ট্রোজোমের দিকে যেতে শুরু করলো। এদেরকে কে গাইড করে নিয়ে যাচ্ছে? অ্যাস্ট্রাল রে। চলো এবার টেলোফেজে আসি। দুটো সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, সবগুলো নিউক্লিয়াস এখানে পৌঁছে গেছে, সবকটা জিনিস, সবকটা আমার ক্রোমাটিড, ঠিক আছে? কটা পৌঁছেছে এই পাশে? এ পাশে কটা পৌঁছেছে? এই ক্রোমাটিডগুলো আলটিমেটলি কি ক্রোমোজোম, যাদের ডিএনএ কন্টেন্ট কত? ডিএনএ কন্টেন্ট কত? আস্তে আস্তে অ্যাস্টার এগুলো ডিজলভ হয়ে যায়। আস্তে আস্তে কি যে অ্যাস্টার এগুলো ডিজলভ হয়ে যায়, আস্তে আস্তে কি হয়? ডিজলভ মানে নষ্ট হয়ে যায় তার মধ্যে, ঠিক আছে? এবং তোমাদের একটা যেটা বলা হয়নি সেটা হচ্ছে এই যখন বিভাজনটা হবে তখন বাকি যে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো আছে সেগুলোও কিন্তু কোষের একটা ফেজে গিয়ে কি হয়ে যায়, মানে কি বলবো, ডিজলভ হয়ে যায়। কি হয়ে যায়? ডিজলভ হয়ে যায় একটা ফেজে গিয়ে, ঠিক আছে? একটা ফেজে কি হয়ে যায়? ডিজলভ হয়ে যায়। ক্লিয়ার? একটা ফেজে গিয়ে ডিজলভ হয়ে যায়। কিন্তু যখন আবার টেলোফেজ স্টার্ট হয় তখন কোষীয় অঙ্গাণুগুলো একটা একটা করে আস্তে আস্তে আবার দেখতে শুরু পায়। মানে কি, এই ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, আবার ধরো রাইবোজোম, ঠিক আছে, ধরো লাইসোজোম, এগুলো আস্তে আস্তে নতুনভাবে কি করতে শুরু করে? অ্যাপিয়ার, মানে দেখা যেতে শুরু করে। ক্লিয়ার? কি হতে শুরু করে? নতুনভাবে দেখা যেতে শুরু করে। এবং এরা কিন্তু এর আগেই এই G2 দশাতে কিন্তু এদের নাম্বার কি হয়ে গেছে? নাম্বার কি হয়ে গেছে? নাম্বার কি হয়ে গেছে? ডবল হয়ে গেছে। নাম্বার কি হয়ে গেছে? তাহলে আমার ক্রোমোজোম নাম্বার ডবল হয়েছে? আমার কি ক্রোমোজোম নাম্বার ডবল হয়েছে? এখন দেখো একটা কোষের মধ্যে ক্রোমোজোম নাম্বার ডবল হয়ে গেছে। ওই পাশে আমার 46টা আছে, এই পাশে 46টা আছে। তাহলে এই কোষটাকে এখন আর এই অবস্থায় রাখা যাবে না, এটাই কি করতে হবে? বিভাজন করে দিতে হবে। এবং এর মধ্যে কোষীয় অঙ্গাণুগুলো কি হয়ে গেছে? ডবল হয়ে গেছে। তাহলে এই জিনিসটাকে আমার বিভাজন করে দেওয়া এখন প্রয়োজন আমার আছে। ক্লিয়ার? এখানটা একটা নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয়ে যাবে, আবার নিউক্লিয় পর্দাটা যেটা প্রোফেজে তোমাদের বললাম যে ডিজলভ হয়ে গেছে সেটা আবার তৈরি হয়ে যাবে। এখানে আবার একটা নিউক্লিয় পর্দা দিয়ে কি হয়ে যাবে? একটা নতুন নিউক্লিয়াস কি হয়ে যাবে? তৈরি হয়ে যাবে। এই নিউক্লিয়াসটা তো 46টা ক্রোমোজোম, এই নিউক্লিয়াসটা 46টা ক্রোমোজোম, এবং এটাই আমাদের নর্মাল কোষ। যে মানে নর্মাল কোষের নিউক্লিয়াস, যে কোষের নিউক্লিয়াসে আমাদের কটা ক্রোমোজোম থাকে? 46টা ক্রোমোজোম থাকে, এবং প্রত্যেকটা ক্রোমোজোমের ডিএনএ কন্টেন্ট হয় 2C। এটাই আমাদের নর্মাল কোষ। ক্লিয়ার? 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 তাহলে এরপরে কি হবে না, যে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো আছে সেগুলো আস্তে আস্তে কি হবে? ডিভাইড হয়ে যাবে। কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে। এ পাশে কিছু, ও পাশে কিছু, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেল, কোষীয় অঙ্গাণুগুলো বিভাজন হয়ে গেল, কে বাকি পড়ে থাকলো? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটাকে বিভাজন করে দিলে কাজ শেষ। এই সাইটোপ্লাজমের বিভাজন দু ধরনের কোষে দু রকমের হয়। যেটা অ্যানিমেল সেল হয় তাতে এক রকমের হয়, যেটা প্ল্যান্ট সেল হয় তাতে এক রকমের হয়, ঠিক আছে? অ্যানিমেল সেলে কি হয়, যে কোষটা থাকে তার ধরো এই পাশে একটা নিউক্লিয়াস, এ পাশে একটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। তো এরপরে ব্যাপারটা কি হয়, এই কোষটাতে খাঁজ সৃষ্টি হয়, ঠিক আছে, যেটা ইংরেজিতে ফারো বলে, ফারো, ঠিক আছে? খাঁজ সৃষ্টি হয়। ধরো এদিকে একটা নিউক্লিয়াস, এদিকে একটা নিউক্লিয়াস, এই দুটো খাঁজ আলটিমেটলি কি হয়? পরস্পর এসে মিশে যায়। পরস্পর এসে যদি মিশে যায় তাহলে দুটো নিউক্লিয়াস, দুটো কোষ তৈরি হয়ে গেল। তাহলে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, কোষীয় অঙ্গাণু যা ছিল আগেরটার মতো সেম হয়ে গেল, কারণ ওগুলো ডবল হয়ে গেছিলো, দুভাগে ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে?
সেম হয়ে যাবে। নিউক্লিয়াস সংখ্যা 46টা ছিল, 46টা হলো। আগের প্রথমের কথা 46 ছিল, এখন আমার 46 আছে। ডিএনএ কন্টেন্ট কি আছে? 2C 2C। ঠিক আছে, এই কোষটা তো ডিএনএ কন্টেন্ট আমার কি হয়ে গেল? 2C 2C, মানে আগের প্রথমে যে কোষটা ছিল এখনের কোষটা একদম কি হয়েছে? সেম টু সেম হয়েছে। এই জন্য মাইটোসিসে কি বলা হয়? সম বিভাজন। ঠিক আছে, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা হয়। আলাদা হয় এই কারণেই, কারণ প্ল্যান্ট সেলে বাইরে কোষ প্রাচীর থাকে, এখানে খাঁজ তৈরি করা সম্ভব নয়। সেই কারণে কি হয় না, ধরো এটা একটা প্ল্যান্ট সেল, তো তাহলে ধরো দুধারে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, ধরো দুই পাশে দুটো। এরপর কি হয়, এই মাঝে হচ্ছে কোষ প্রাচীর তৈরি হওয়া শুরু হয়। কি তৈরি হওয়া শুরু হয়? কোষ প্রাচীর তৈরি হওয়া শুরু হয়। অ্যাকচুয়ালি ছবিটা ড্র করাটা আমার ভুল হয়েছে। কোষ প্রাচীর তৈরি হওয়া শুরু হয়, এবং এই যে কাজটা শুরু হওয়ার কাজটা, ঠিক আছে, শুরু হওয়ার কাজটা সেটা প্রথমে শুরু হয় মাঝে, প্রথমে শুরু হয় মাঝে। আচ্ছা, এই জিনিসটাকে বলে মিডিল ল্যামেলা। কি বলে? মিডিল ল্যামেলা। একটু ইনডেপথে পড়লে তোমরা বুঝতে পারবে, কোষপ্রাচীর যে থাকে তার 3টে লেয়ার থাকে। ঠিক আছে, তো বাইরের দিকেরটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে সেকেন্ডারি কোষপ্রাচীর, ভেতরটাকে বলে প্রাইমারি কোষপ্রাচীর, এদিকেরটা বলে মিডিল ল্যামেলা। ঠিক আছে, মিডিল ল্যামেলা। সেই মিডিল ল্যামেলাটা আগে তৈরি হওয়া শুরু হয়, তারপর তার থেকে এই আস্তে আস্তে পুরো কোষটাতে কি তৈরি হওয়া শুরু হয়? কোষ প্রাচীর। তাহলে মাঝখানে দিয়ে একটা কোষ প্রাচীর তৈরি হয়ে যায়, তাহলে দুপাশে দুটো কোষ হয়ে গেল, দুপাশে দুটো নিউক্লিয়াস হয়ে গেল। এখানে ইম্পর্টেন্ট জানার বিষয় যেটাই, সেটা হচ্ছে যেটা অ্যানিম্যাল সেল, যেটাতে কোনো কোষ প্রাচীর নেই বা প্রাণী কোষ যেটা, সেটাতে একটা জিনিস লক্ষ্য করেছো যে ওটা বাইরে থেকে ভেতরের দিকে বিভাজন হচ্ছে। উদ্ভিদ কোষে বিভাজনটা লক্ষ্য করেছো, ভেতর থেকে বাইরের দিকে হচ্ছে। ঠিক সাইটোপ্লাজমের যে ডিভিশনটা, প্রাণী কোষে ভেতর থেকে বাইরের দিকে হচ্ছে। খাঁজ তৈরিতে খাঁজটা জয়েন হয়ে গেল, বিভাজন হয়ে গেল। এখানে কি হচ্ছে, মাঝখানে কোষপ্রাচীর তৈরি হওয়া শুরু হলো, তারপর আস্তে 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 ছড়িয়ে গেল। তাহলে একটা এরকম আর একটা এরকম, ক্লিয়ার? একটা সেন্ট্রিপেটাল, একটা সেন্ট্রিফিউগাল। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, একটা সেন্ট্রিপেটাল, একটা সেন্ট্রিফিউগাল। এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আর বেসিক ডিভিশন যেটা প্রাণী কোষ আর উদ্ভিদ কোষে বাকি সমস্ত ঘটনা অলমোস্ট একই ঘটে, যে ঘটনাটা আলাদা ঘটে সেটা হচ্ছে এই সাইটোপ্লাজমের যে ডিভিশনটা। একটা কোষপ্রাচীর তৈরি হয় মাঝখানে, একটা এরকম খাঁজ তৈরি হয়ে ডিভিশন হয়ে যায়, সাইটোপ্লাজমের ডিভিশনটা। এটাই অলমোস্ট, আর বেশি টাইম নেব না তোমাদের, অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আর একটা জিনিসই জানার বিষয়, সেটা হচ্ছে মাইটোসিসের প্রয়োজনীয়তা, বা মাইটোসিস কোথায় কোথায় হয় এবং আমাদের কেন প্রয়োজন। 1 নাম্বার প্রয়োজন হচ্ছে সেল গ্রোথের ক্ষেত্রে। তোমাদের যেটা প্রথমে বললাম, যে চুলটা কেটে দিলে যদি না বাড়তো তাহলে তো প্রবলেম ছিল না, সারা জীবন সবাই, তাহলে সেই জন্য সেল গ্রোথটা হওয়া দরকার আছে 1 নাম্বার। 2 নাম্বার, যে তোমাদের ধরো কোনো জায়গায় হাত পা কেটে ছড়ে গেল, তাহলে সেখানে যদি কোষ বিভাজন না হয় তাহলে সবসময় কাটাটা কাটাই থেকে যাবে, তাহলে তার জন্য কোষ বিভাজন হওয়া দরকার আছে। মানে মাইটোসিস হওয়া দরকার আছে, মানে যে ধরনের কোষগুলো আমার ওখানে ছিল আমার সেই ধরনের কোষ দিয়ে ওখানে তৈরি করে দাও। তোমার ধরে চুলে একবার কেটে দিলাম, তার জায়গায় চামড়া হয়ে গেল, সেটা যেমন না হয়, যে ধরনের কোষ ছিল সেই ধরনের কোষ থাকাটাই দরকার আছে, হ্যাঁ না? ঠিক আছে, সেই জন্য মাইটোসিস হলো, সেল গ্রোথ হলো। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই আমার যেটা মাইটোসিস, সেটা আমার প্রয়োজন হচ্ছে একটা কোষের মধ্যে এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের একটা রেশিও হয়। রেশিও কথার মানে হচ্ছে অনুপাত, মানে একটা কোষের মধ্যে, মানে ধর একটা কোষকে যদি আমি 100% ধরছি তার 20% নিউক্লিয়াস আছে, তাহলে এই 100% আর 20%-এর যে একটা রেশিও বা অনুপাত, সেটাকে মেনটেন করে রাখার প্রয়োজন আছে। ঠিক আছে, সেই জন্য নিউক্লিয়াস বিভাজন আর কোষ বিভাজন ক্রমাগত হওয়াটা দরকার আছে। কারণ ধরো আমি বলছি, ধরো কোষটা সবসময় গ্রোথ হতে থাকলো, ধরো নিউক্লিয়াসের গ্রোথ হতে থাকলো, সাইটোপ্লাজমের গ্রোথ হলো না, তাহলে নিউক্লিয়াসটা কি হয়ে যাবে? এরকম বড় হয়ে যাবে। সেটা একটা সমস্যার বিষয়, যে কোনো জিনিস অস্বাভাবিক বিষয়, সমস্যার বিষয়। অথবা নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেল, একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস চলে এলো, ঠিক আছে, কিন্তু সেই কোষটার বিভাজন হলো না, সেটা একটা সমস্যার বিষয়। তো সেই কারণে মাইটোসিস হওয়াটা আমাদের দরকার আছে। এবং একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস চলে এলো কিন্তু কোষটা বিভাজন হলো না, এটা তো একটা অস্বাভাবিক কেস, তাই না? এটা স্বাভাবিক জিনিস নয়, অস্বাভাবিক জিনিস। এটারই একটা এক্সাম্পল হচ্ছে নারকেলের অ্যান্ডোস্পার্ম। ঠিক আছে, কোকোনাটের এন্ডোস্পার্ম। কোকোনাটের এন্ডোস্পার্ম কথাটার মানে হচ্ছে তোমরা নারকেলের মধ্যে যে জলটা খাও সেই জলটার মধ্যে এই জিনিসটা আছে। ঠিক আছে, একটা কোষের মধ্যে অনেক নিউক্লিয়াস আছে, ক্লিয়ার?
ওটাকে এন্ডোস্পার্ম বলে। নারকেলের যে জলটা সেটাকে এন্ডোস্পার্ম বলে। সেই এন্ডোস্পার্মের মধ্যে যে কোষগুলো আছে সেই কোষগুলোতে একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, এটাকে সিনসিটিয়াম বলে। কি বলে? সিনসিটিয়াম। ক্লিয়ার? মারা এটা অতটা ইম্পর্টেন্ট জিনিস নয় আপাতত এই কেসটার ক্ষেত্রে। সেট এটা তোমরা লাইন বাই লাইন পড়লে বাকি ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে, বাট এই ইনফরমেশনগুলো আপাতত মনে রাখো যে সেল গ্রোথের ক্ষেত্রে দরকার, আর নিউক্লিয়াসের সাইটোপ্লাজমের রেশিও বা অনুপাতটা মেনটেন করে রাখাটার জন্য আমার দরকার মাইটোসিস। ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে মাইটোসিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমরা দেখেছো একটা গাছের যে গ্রোথ বা বৃদ্ধি সারা জীবন ধরে হতে থাকে। তোমার গ্রোথ 17-18 বছর পরে ফিনিশ, তাই না? আর তো তোমার লম্বা হবে না, আর তো না 17-18 বছর পর্যন্ত যা লম্বা হওয়ার হয়ে গেলে তারপর তো লম্বা হবে না, যে হাইট হয়ে গেল। এটা গাছের কিন্তু সারা জীবন ধরে হাইটটা বাড়তে থাকে, হয়ে গেল? একটা গাছের হাইট সারা জীবন ধরে বাড়তে থাকে, তার কারণ হচ্ছে মাইটোসিস। তার কারণ হচ্ছে কি? মাইটোসিস। ঠিক আছে? একটা গাছের একদম যে সমস্ত উপরের দিকের যেগুলোকে টপমোস্ট পয়েন্ট, ঠিক আছে, এখানে একটা স্পেশাল কলা আছে যেটাকে প্রি ক্যাম্বিয়াম বলে। ক্যাম্বিয়াম আর প্রি ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম আর প্রি ক্যাম্বিয়াম, এই ক্যাম্বিয়াম আর প্রি ক্যাম্বিয়াম কিছু কলা আছে, এই কলাগুলিতে সবসময় সবসময় যেহেতু এগুলোতে মাইটোসিস হয়, সেই জন্য একটা গাছের গ্রোথ কিন্তু কখনোই থামে না। একটা গাছের গ্রোথ ও সারা লাইফ জুড়ে একটা গাছের গ্রোথ হতে থাকে, কিন্তু তোমাদের একটা লাইফ টাইম পরে কি হয় না, গাছ গ্রোথটা তোমাদের থেমে যায়। গাছের গ্রোথ সারা লাইফ জুড়ে হতে থাকে, তার কারণ হচ্ছে এই ক্যাম্বিয়াম অথবা প্রি ক্যাম্বিয়াম, অর্থাৎ গাছের যে বিভাজন যে কলাগুলোতে আছে সেগুলোতে সবসময় মাইটোসিস হয়ে যাচ্ছে, সেই জন্য গাছের গ্রোথটা সবসময় মেনটেন থাকছে। এটা মাইটোসিসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে এটা। 1, 2, 3, গাছের একটা গাছ সবসময় গ্রো করে, অল টাইম গ্রো করে তার সারা লাইফ। নিউক্লিয় সাইটোপ্লাজম রেশিওটা আমাকে মেনটেন রাখতে হবে। আর হচ্ছে আমাদের বডি নর্মাল গ্রোথ, কাটা ছাড়া এগুলো ঠিক হয়, এসবের ক্ষেত্রে আমার কি দরকার আছে? মাইটোসিসটা দরকার আছে। মানুষের শরীরে ক্যাম্বিয়াম নেই। ক্যাম্বিয়াম না না না, ক্যাম্বিয়ামটা একটা স্পেশাল কলা যেটা ওয়ান অ্যান্ড অনলি গাছে থাকে। চুলের মধ্যে সেই ধরনের কোষ থাকে যেটাকে ক্যাম্বিয়াম বলে না, ঠিক আছে, কিন্তু ওটাকে বিভাজন কলায়, এক ধরনের বিভাজন কলায়, ঠিক আছে, কিন্তু সেটা ক্যাম্বিয়াম বলে না, তার নাম আছে আলাদা। ঠিক আছে? ওই কোষ সবসময় ডিভিশন হয়, ঠিক আছে, ডিভিশন আটকে থাকে না ওই কোষে সবসময় কি হয়? ডিভিশন, সেই জন্য চুলের গ্রোথও বাড়তে থাকে। ঠিক আছে? তো দিস ইজ অল অ্যাবাউট মাইটোসিস ইন এ শর্ট। এবং এখানে একটা ইনফরমেশন তোমাদের আমি মিস করি, সেটা হচ্ছে এই যে এতগুলো যে দশা কোষের মধ্যে হচ্ছে, এই যে ঘটনাগুলো কোষের মধ্যে হচ্ছে, এই জিনিসটাকে মাইক্রোস্কোপের তলায় খুব স্পেসিফিক্যালি দেখা যায় হচ্ছে মেটাফেজ দশায়। কোন দশায়? মেটাফেজ দশায়। মানে মেটাফেজ দশায় একটা কোষের মধ্যে যে সমস্ত ক্রোমোজোম যা আছে সেগুলো কিন্তু তুমি খুব স্পেসিফিক্যালি দেখতে পাবে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ইওর এক্সাম। বাকি মেটাফেজের বিভিন্ন দশাগুলি বর্ণনা করো। এস ফেজে কি কি হয়? তোমরা এস ফেজে যে ডিএনএ রেপ্লিকেশন হয় এই জিনিসটা বারবার 100 বার পাবে, স্কুলের পরীক্ষা হোক, নিটে হোক, কলেজ, যেখানে যা পাবে তোমরা এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয় এই জিনিসটা তোমরা বারবার সারা জীবন পাবে। এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয় 2C থেকে 4C হয়ে যায়। বাকি মাইটোসিস যে ঘটনাগুলো আছে বোর্ডে কোশ্চেন আসতেই পারে যে মাইটোসিসের বিভিন্ন দশাগুলি বর্ণনা করো, জেনারেলি দেয় না, জেনারেলি মিওসিসের দশাগুলো দেয়। যাই হোক, মাইটোসিসের দশাগুলো দিতে পারে, স্পেশালি যেটা দিতে পারে এখান থেকে সেটা হচ্ছে ইন্টারফেজের বিভিন্ন দশাগুলি বর্ণনা করো। জিজিরো দশা কি? আমাদের শরীরে কোন কোষ জিজিরো দশায় থাকে? একটা তোমাদের বলেছি হার্ট সেল, আরেকটা তোমরা মনে রাখতে পারো সেটা হচ্ছে নিউরন। কি? নিউরন। ফর এমসিকিউজ ইন ইউর বোর্ডস, ঠিক আছে, আর লং কোয়েশ্চেনের জন্য এগুলো, শর্ট কোয়েশ্চেন 2 নাম্বার 1 নাম্বার, এগুলোতে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। বাকি মেটাফেজে কী হয়, অ্যানাফেজে কী হয়, টেলোফেজে কী হয়, এগুলো স্পেসিফিক্যালি জেনারেলি আসে না, ঠিক আছে, স্পেসিফিক্যালি ইন্টারফেজের দশাগুলো আসে। কারণ মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ তোমরা সম্ভবত ক্লাস 10এও ছিল একবার, আমার যতদূর মনে পড়ছে, যে জিনিসটা একবার পড়েছে সেই জিনিসটা আর আসে না। ইন্টারফেজটা তোমরা ক্লাস 10এ পড়ো না ঠিক করে, সেটা আছে এখানে, খুব স্পেসিফিক্যালি আছে, খুব স্পেসিফিক্যালি কোশ্চেন আসে। তার মধ্যে জিজিরো দশাটা বারবার পরীক্ষায় কিন্তু প্রশ্নে আসে। চেক পয়েন্টের প্রশ্নটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ, নেটের জন্য 2024 সাল পর্যন্ত ছিল না, 25 সাল থেকে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ক্লাস ফিনিশ, বাড়ি যাও। ঠিক আছে?
দাঁড়াও, এইটা তোমরা স্ক্যান করে তারপর পালাবে, বাড়িতে খাতা থেকে তুলবে ওটা, ঠিক আছে? ক্লিয়ার?